দরজাটা খুলতেই সমুদ্র ঝিনুককে ফ্লোরে পড়ে থাকতে দেখে সমুদ্রের হৃদয় ঝড় শুরু হয়ে গেল। ঝিনুক বলে বিদ্যুতের গতিতে দৌড়ে এলো, হাঁটু গেড়ে বসে ঝিনুকের মাথাটা নিজের কোলে তুলে নিল। মুনতাহা আর নাজিমও ঝিনুককে ডাকছে, কিন্তু ঝিনুকের হুঁশই ফিরছে না। ঝিনুকের চোখ মুখে পানি ছিটা দিতেই ঝিনুক মিটমিট করে তাকালো। সমুদ্র তার প্রিয়তমাকে চোখ মেলাতে দেখে বুকের মাঝে ঝাপটা ধরল। ভয় মাখা কণ্ঠে বলল, চোরে, তুই ঠিক আছিস? কি হয়েছে এখানে? তুই জ্ঞান হারিয়ে বল ছিলি কেন কলিজা আমার? সমুদ্র ভাই আমাকে খুব জোরেই জড়িয়ে ধরেছে, সে ভয় পেয়েছে। আমার এইটুকু আগে ঘটনা মনে পড়তেই আমিও ভয়ে সমুদ্র ভাইয়াকে আরো জোরে জড়িয়ে ধরলাম। শান্তি লাগছে মনের ভিতরে। আমি সমুদ্র ভাইয়ার আদুরে গলা পেয়ে সবকিছু খুলে বলতে গিয়েছিলাম, কিন্তু মস্তিষ্ক দ্বিধাদ্বন্দ্বে বলল, এমনিতেই লোকটি সারাদিন নানা কাজে ব্যস্ত ও ক্লান্ত থাকে, তাকে কি জানাবো একটু আগে ঘটনা? তাছাড়া আগের বার একই ঘটনা তিনি কয়েকদিন অনেক হাইপার ছিল, কিন্তু কোনো প্রমাণ পায় নাই, তাই চুপচাপ ছিল। অবশেষে ডিসিশন নিলাম আমি জানাবো না। আমার জিনিসটা এবার আমি সেটেল করব। এই লোক আবারও আসবে মনকে শক্ত করে। আমি সমুদ্র ভাইয়াকে একটু দূরে সরিয়ে বললাম, হঠাৎ মাথা চক্কর দিয়েছিল, তাই পড়ে গেছি। আমার কিছু হয়নি, আমাকে ছাড়ো। সমুদ্র ভাইয়া আমার চোখে বরাবর তাকিয়ে আছে। আমি তার চোখে চোখ রাখতেই মিথ্যে কথা জন্য অপরাধবোধ কাজ করলো। সেকেন্ডে চোখ সরিয়ে ফেললাম। আমতা আমতা করে বললাম, আমার এখানে ভালো লাগছে না, বাড়ি যাবো। সমুদ্র ভাইয়া, মুন্থা আপু, নাজিম ভাইয়াও সায় দিল। সমুদ্র, তোরা গাড়ির কাছে যা, আমি আর নাজিম আসছি। আমি মুন্থা আপুর সাথে গাড়ির দিকে রওনা দিলাম। মনের ভিতর ঝড় বইছে, ভয় আর দ্বিগুণ বেড়ে গেছে, কিন্তু আমার নিজের কাছেই সবকিছু অসহায় লাগছে। সমুদ্র আর নাজিম শপিং মলে সিসিটিভি ক্যামেরাটা চেক করার জন্য কন্ট্রোল রুমে প্রবেশ করলো। সমুদ্রকে দেখেই লোকেরা আর একটা কথা বাড়ালো না। সমুদ্র, নাজিম, আমি তো তোকে আগেই ঘটনাগুলো বলছি। ঝিনুক আর আমি আবারও বিপদের সম্মুখীন হতে চলছি। কেউ আমার অজান্তে খুব গোপনে আমার প্রিয় জিনিসের দিকে নজর দিয়েছে। আমি কোনো ক্লু পাচ্ছি না। এমন হেল্পনেস উপলব্ধি আমি কখনোই করিনি। নাজিম ভাইয়া, আমি নিজে তত্ত্বাবধান থেকে কেসটা সলভ করতে চেয়েছি, কিন্তু ঘুরে ফিরে সে একই জায়গায় এসে দাঁড়িয়ে যায়। যে ছেলেটি হাত কর্তন করা হয়েছে, ও কোনো অ্যাকশন নিতে চাচ্ছে না। তার উপর ছেলে যথেষ্ট ধনী পরিবারের ছেলে। কই, কত রকম চেষ্টা আমি ব্যর্থ, কিন্তু তুমি এখানে এসেছো কেন সমুদ্র? ঝিনুক মিথ্যা কথা বলছে। আমি শিওর ওর মাথা চক্কর দিয়ে পড়ে নাই। এমন কিছু হয়েছে যেটাও সহ্য করতে পারে নাই, কিন্তু আমার মাথাটা এটা ঢুকছে না। ও মিথ্যা কথা বলল কেন? নাজিম মাথা নাড়িয়ে সায় দিল। দুজন সিসিটিভির ক্যামেরা চেক করে। আশ্চর্য, অস্ত্র আকাশ থেকে পড়ল। সমুদ্র মুখের রং কঠোর হয়ে উঠল। নাজিম চোখ ছানা বড়া। একটা লোক কতটা কঠিন হৃদয় হলে খুব সহজে কাউকে চোখহারা করতে পারেন, কিন্তু এতগুলো থাকতেও কোনো প্রমাণ নেই। লোকটি কোথা থেকে শপিং মল এসেছে, কোথা থেকে বের হয়েছে, পুরো সিসিটিভি ফুটেজ দেখে বের করা সম্ভব হয়ে ওঠেনি। শুধু ছাদের উপর এই ক্ষুদ্র কয়েক মিনিট দৃশ্যটাই রয়েছে, তবুও আবছা আলোয় সেই দৃশ্যটুকু ভালো মতো দেখা যায় না। সমুদ্র পাবলিক প্লেসে আছে বলে খুব সুন্দর করে নিজেকে রেখেছে। নাজিম পারল না। সে সিসিটিভির ফুটেজে গার্ডদের ওপর গর্জন করে উঠল। সমুদ্র নাজিমকে থামিয়ে দিয়ে সমুদ্র শান্ত, উত্তেজিত হয়ে লাভ নেই। এই হুন্ডি পড়া লোকটি চতুর, ইচ্ছে করেই একটু দৃশ্য সিসিটিভি ক্যামেরার মাঝে পড়েছে। ও চাইলেও এই প্রমাণটুকু মিটিয়ে ফেলতে পারত। তবে ও একটা কাজ ভালোই করেছে। বাঁকা হেসে, এবার টক্করে টক্কর খেলা হবে, খেলা জমতে চলেছে। ভুল মানুষের সঙ্গে পাল্লা দিয়েছে সমুদ্র, নাম আমার আবরান ফারহাদ সমুদ্র শেখ। এই খেলা একসময় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্য করে রাজনীতিতে এসেছি। সমুদ্র নাজিমকে কিছু বলল। নাজিম মাথা নাড়িয়ে সায় দিল। দুজন সিকিউরিটি গার্ডদের কিছু বলে শপিং মল থেকে বেরিয়ে এলো, কিন্তু এত কিছুর পরও কেউ একজন আধার থেকে দৃষ্টি নিক্ষেপ করলো ও ক্যামেরা দিয়ে ছবি তুলে নিল। গাড়ি চলছে নিজ গন্তব্য। গন্তব্য বাড়ি যাব। আমি, নাজিম ভাইয়া, মুনতাহা আপু, সমুদ্র ভাইয়া এক গাড়িতে বসে আছি। হঠাৎ করে সমুদ্র ভাইয়া গাড়ির ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। ড্রাইভার মাঝপথে গাড়ি থামিয়ে দিল। পরপর তিনটা গাড়ি থেমে গেল। সমুদ্র ভাইয়া গাড়ি থেকে নেমে গেল, মুখে মাস্ক পরে নিল। ড্রাইভারকে বলল, তুই
পিছনে গাড়ি করে চলে যা। নাজিম, মুগ্ধা, তোরাও যা। নাজিম ভাই, মুগ্ধা আপু মাথা নাড়িয়ে চলে গেল। আমি শুধু হা করে তাকিয়ে আছি। সমুদ্র ভাই আমাকে ইশারায় গাড়ি ফ্রন্ট সিটে বসতে বলল। এখন কথা বাড়ানোর মানে বিপদে ডেকে আনা, ঝগড়া বাড়ানো। আমার মন এমনিতেই ভালো নেই। ঘটনার স্মৃতিতে বিচরণ করছে। আমি কিছু প্রশ্ন খুঁজতে ব্যস্ত, তাই আমি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়লাম। সমুদ্র ভাইয়া ড্রাইভ করছে গাড়িতে, উনি আর আমি। গাড়ির গন্তব্য কোথায় আমি জানি না। গাড়ি নিজের মতো চলছে। অনেকক্ষণ ধরে গাড়ি চলছে। দুজনের মধ্যে নীরবতা কাজ করছে। আমি একসময় গাড়ির সাইডে মাথা রেখেই ঘুমিয়ে পড়লাম। আমার খুব একটা বাজে অভ্যাস আছে। অতিরিক্ত কিছু নিয়ে চিন্তা করলে আমি সেখানে সেখানে ঘুমিয়ে পড়ি। গাড়ি মাথা ঝাঁকিতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি সমুদ্র ভাইয়া গাড়ি থেকে নেমে গেল। আমিও ঘুম ঘুম চোখে গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। মাঝারি সাইজের একটা ডুপ্লেক্স বাড়ি। বাহির থেকে বাড়িটা খুবই সুন্দর লাগছে। সমুদ্র ভাইয়া বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপালো। আমি দ্রুত তার দিকে এগিয়ে গেলাম। এতক্ষণে আমার চোখ থেকে ঘুম পুরোপুরি চলে গেছে। আপাতত আমার মাথা থেকে একটু আগেই ঘটনাও উধাও হয়ে গেছে। সমুদ্র ভাইয়া সাদা পাঞ্জাবি হাতাটা টেনে জিজ্ঞেস করলাম, কি সুন্দর বাড়ি। দারুণ। এটা কার বাড়ি? সমুদ্র, নাম প্লেট দেখে নে। আমি উঁকি দিয়ে নাম প্লেট দেখলাম। সাথে সাথেই একটা বিদ্যুতের ঝাটকা খেলাম। ওমা, এ কি! এখানে আমার আর সমুদ্রের ভাইয়ার নাম একসাথে ঝকঝক করছে দেখি। সমুদ্র ঝিনুক ভিলা। সমুদ্র ভাইয়া উৎসুক দৃষ্টিতে দরজাটার দিকেই তাকিয়ে আছে। কখন দরজা খুলবে? কিন্তু আমার সেদিকে খেয়াল নেই। আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটা আমার উত্তর চাই। আমি মনোযোগ কাটতে আমি সমুদ্র ভাইয়ের সামনে এসে দরজার হেলান দিয়ে দাঁড়ালাম। খুব বেশি দূরত্ব না আমাদের মাঝে। এখন কাণ্ডে সমুদ্র ভাইয়া একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ভয় পেয়েছিস নাকি? সামনে দাঁড়ালি কেন? পরে তাকে আর বলতে না দিয়ে আমি বিজ্ঞ মানুষের মতো উত্তর দিলাম, না, ভয় পাই নাই। তবে আমার একটা প্রশ্ন আছে, এখানে আমাদের দুজনের নাম লেখা কেন? সমুদ্র ভাইয়া নিরসল জবাব দিল, বাড়িটা আমাদের দুজনের, তাই। আমি আর কিছু বলার আগেই কেউ একজন দরজা খুলে দিল। দরজা খোলার শব্দ আমি হতচকিয়ে উঠলাম। পরে যেতে যেতে সমুদ্র ভাইয়া আমাকে ধরে ফেললো, মাথায় টোকা দিয়ে বলল, বাদরামি গেল না আর, ইডিয়েট, যা ভেতরে যা। আমি আর সমুদ্র ভাইয়া ভিতরে ঢুকলাম। একজন বয়স্ক পুরুষ আমাদের সামনে দাঁড়িয়ে বড় একটা হাসি দিয়ে বলল, সালাম বাবা, কতদিন পর তোমার মুখ খানা দেহা পেলুম। কেমন আছো বাপজান? সমুদ্র ভাইয়া হেসে বলল, ওয়ালাইকুম সালাম চাচা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? চাচি মা কেমন আছে? সমস্যা হচ্ছে না তো? লোকটা, না বাপজান, সমস্যা হচ্ছে না। তোমার চাচিমাও ভালো আছে বাপজান। মামনি কেডা? তোমার বউ নাকি? সমুদ্র, ঠিক ধরছেন না, ঝিনুক আমার বউ। বৃদ্ধ লোকটি আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো, দেখে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, সুখে থেকো সারা জীবন, 5-7 বাচ্চার মা বাপ হও। আমি চোখ বড় বড় করে তাকালাম। এই বলে কি বুড়ো? 5-7 বাচ্চা, এর মধ্যেই সমুদ্র ভাইয়া বলল, চাচা আজ আমার এখানেই থাকবো, আপনি বাড়ি চলে যান, চাচিমাকে অপেক্ষা করছে। লোকটি হেসে সমুদ্র ভাইয়ার কথায় সায় দিল, তারপর চলে গেল। লোকটি যেতেই আমি সমুদ্র ভাইয়াকে বললাম, এই বুড়োকে সমুদ্র ভাইয়া? কি কথা বলল বাপু রে? এ 5-7 বাচ্চার মা হইতে? হি হি করে খিলখিলে হেসে উঠলাম। সমুদ্র, কমই তো বলেছে চাচা, 5-7 মাত্র। আমি তো ডজনখানেক বাচ্চার বাপ হব। তুই রেডি তো? এক যুগ শুধু বাচ্চা নেওয়ার জন্যই মেহনত করব। এই বছর মাথায় একটা, ওই বছর শুরুতে তুই আমার পোয়াতি। হো হো করে হেসে উঠল। কি সাংঘাতিক চিন্তা ভাবনা! ভাবা যায়? আমি বড় বড় চোখ করে শুধু তাকিয়ে ছিলাম। মুখ থেকে কথা বের হচ্ছে না, কান থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেল। সমুদ্র, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। এগুলো তোর ভবিষ্যৎ ঘটবে এখন। আমার সাথে চল, ফ্রেশ হয়ে নে। রাত 10টা। এই বাড়িতে উপরতলায় মাত্র 2টি রুম। একটি রুমে তালাবদ্ধ, আরেকটি রুমে আমি আর সমুদ্র ভাই। সমুদ্র ভাই বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে। খুব গুরুত্বপূর্ণ মনে হয়। হাতের আঙ্গুল নাড়াতে নাড়াতে কথা বলছে, বেশ যেন ভাষণ দিচ্ছে। আহা, নেতা সাহেব, আমি এখন খুবই বিরক্ত বোধ করছি। আমাকে এখানে কেন আনছে কিছুই তো বলল না। তবে পরিবেশটা খুবই সুন্দর, শান্ত। আমি দাঁড়িয়ে গেলাম। বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম। সমুদ্র ভাইয়া তো ফোন নিয়ে ব্যস্ত। আমি বের হলাম। নিচতলা দেখা শেষ। খুব সুন্দর করে সাজানো হয়েছে, রুচিশীল কারুকাজ দিয়ে গুছানো।
পরিপাটি নিশ্চয় সমুদ্র ভাইয়া মনের মতো সাজানো হয়েছে। উপরতলায় দুটি রুম, এক রুমে তো গিয়েছি কিন্তু একটা বন্ধ, আর আমি বন্ধ রুমের সামনে দাঁড়িয়ে আছি। তালাবদ্ধ রুম, কিন্তু কেন? এর ভিতরে কি আছে? আমার মন তা দেখার জন্য পাগল হয়ে উঠল। মন খারাপ করে তালাবদ্ধ রুমের সামনে থেকে চলে যাব, পিছন ঘুরতে শক্ত কিছুর সাথে ধাক্কা খেলাম। পরে গিয়ে যেতে দরজার সাথে হেলে দাঁড়ালাম। উফ, ব্যথা! চোখ বুজেই মাথা ধরে রেখেছি। বললাম, কি অদ্ভুত আশ্চর্য বাড়ি রে বাবু, একটু আগে তো ফাঁকা জায়গা ছিল, এখন তাল গাছ গজালো কি করে? সাথে সাথে একটা রুক্ষ কণ্ঠস্বর ভেসে এলো, বলো, আমাকে তাল গাছ লাগে তোর কাছে? ফট করে চোখ খুলে ফেললাম। সামনে সমুদ্র ভাইয়া দাঁড়িয়ে আছে। ইরে, কি বলতে কি বলে ফেলছি। সমুদ্র ভাইয়া এখন এখানে এলো, আওয়াজ তো পেলই না। হে হে করে জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বললাম, আমি দেখি নাই। আপনি এখানে কখন এলেন? আমি আপনাকে তালগাছ বলি নাই, আপনি তো ঘূর্ণিঝড় মহাসেন। মুখ চেপে ধরলাম। দূর বলছে গিয়ে কলিকাতা বলে ফেলছি রে। আমার সাথে কেন এমন হয়? ঠিকঠাক মতো কথা বলতে পারি না। এখন কি বলতে হয় এটা বুঝে বলে উঠতে পারি না। মন চাচ্ছে নিজের মাথা মস্তিষ্ক খুলে ফিকে দিয়ে ফেলে দিই। সমুদ্র ভাই হো হো করে হেসে উঠল। সাথে সাথেই সম্পূর্ণ বাড়ির লাইট বন্ধ হয়ে গেল। এর মধ্যে দূর থেকেও কুকুর শিয়ালের ডাক ভেসে এলো। আমি সমুদ্র ভাইয়া বলে চিৎকার করে সমুদ্র ভাইয়া জড়িয়ে ধরলাম। দু চোখ বুজে তার বুকের মধ্যে নিজেকে লুকালাম। সমুদ্র, ছাড় ছাড়, আমাকে ছাড়। আমি তাল গাছ, আমি ঘূর্ণিঝড় মহাসেন, তাই না? আমি আর কি বলবো না? বল বল শুনি। উফ, তার বুকের মাঝে মাথা নাড়িয়ে না পেতো কি দিচ্ছি। সমুদ্র শোন, এই বাড়িতে তুই আর আমি, জানিস এ বাড়ির আশেপাশে 200 মিটারের কাছেও কোনো ঘর বাড়ি নেই। এটা গ্রাম। কুকুর শালের পাশাপাশি পিচার ভূত পেতনিও আছে। আর আমার সাথে এমনিতেও ভয়ঙ্কর জিন আত্মা আছে। এই বদ্ধ ঘরে তোকে মেরে পুঁতে রাখতে নিয়ে এসেছি। তুই আজ মিথ্যা বলছিস আমাকে? হো হো করে হেসে উঠল। শয়তান বেটা মানুষ, আবার হাসছি। মিনিট দুয়েক পর লাইট জ্বলে উঠল। আমার সেদিকে খেয়াল নেই। আমি এখনো চোখ বন্ধ করে সমুদ্র ভাইয়ের বুকে মুখ লুকিয়ে আছি। তার শরীরে কি সুন্দর মিষ্টি ঘ্রাণ। এর মধ্যে সমুদ্র ভাই বলে উঠল, ঝিনুক, ছাড় আমায়, বিদ্যুৎ চলে এসেছে। তুই নিশ্চয় এখনো চোখ বন্ধ করে আছিস। বাদরামি বন্ধ কর, চারিদিকে তো দেখ, ভিতর টিম কোথাকার। আমি সমুদ্র ভাইয়ের বুকে মাথা কাত করে এক চোখ খুলে তাকালাম। চারদিকে আলো ছড়াছড়ি। তাকে ছেড়ে 2 কদম পিছিয়ে গেলাম। সেই মন ভুলোনো 32 পাটি দাঁত বের করে দিলাম। একটি হাসি হেসে বললাম, আমি ভয় পাই নাই। আপনি আমাকে ভীতু বললেন কেন? সমুদ্র ভাইয়া একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তা তো দেখতেই পেলাম, মেলা সাহস। মুখ ভেঙচি, মেলা সাহস। সমুদ্র ভাইয়া রুমের দিকে ফিরে যাবে এমন সময় আমি তার হাত টেনে ধরলাম। সমুদ্র ভাইয়া চোখের ইশারায় প্রশ্ন জিজ্ঞেস করলাম। আমি বললাম, আচ্ছা শোন, কোথায় যাচ্ছ? আমাকে একটা জিনিস বলো তো, এই রুমটা বন্ধ কেন? এখানে কি আছে আমি দেখতে চাই। সমুদ্র ভাইয়া নিরসন মুখ বলল, এই রুমে আহামরি কিছু নেই। এটা একটা স্টোর রুম, যার ভেতর পুরানো জিনিসপত্র রাখা আছে। কিছু দেখলেই তো কৌতূহল হয়। উঠিস কেন, ইডিয়েট? আমি তার দিকে নিভু নিভু চোখে তাকালাম। সমুদ্র ভাই আমাকে ইডিয়েট বলে? আমাকে পাত্তা না দিয়েই রুম দিকে চলে গেল। ইডিয়েট বলেছে আমাকে? এই দুঃখে আমার এখন একটা গ্লাসের পিঙ্ক কালারের গোবর জলের ভেতর লাফ দিয়ে আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছে করছে। এগুলো ভাবার মধ্যে শিয়াল কুকুরের অদ্ভুত ডাক শোনা গেল। আমিও ছিলাম রুমের ভিতরে। তো ঘড়ির কাঁটাটা 11টা কাছাকাছি। এতক্ষণে আমি সোফায় বসে বসে মোবাইল বান্ধবীদের সাথে কথা বলছিলাম। এখন আমার খুব ঘুম পাচ্ছে, অজান্তে ক্লান্ত লাগছে। বেডের দিকে তাকাতেই দেখি সমুদ্র ভাইয়া আরাম করে পেটে হেলান দিয়ে ল্যাপটপ চালাচ্ছে আর কানে ইয়ারফোন লাগিয়ে কার সাথে কথা বলবো। আমি আস্তে আস্তে বেডের দিকে এগিয়ে গেলাম। মিনিট 5 ধরে বেডের পাশে দাঁড়িয়ে আছি। এতক্ষণ পর সমুদ্র ভাইয়া মনোযোগ আমার উপর পড়লো। কানে ইয়ারফোন ডিসকানেক্টেড করে ল্যাপটপ আর ইয়ারফোনটা বেডের পাশে টেবিলে রেখে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু বলবি? দাঁড়িয়ে আছিস কেন? আমি কোথায় ঘুমাবো? সমুদ্র যেন আকাশ থেকে পড়লো। নিজের বউ বলে কি? মুচকি হেসে বলল, আমার বুকের মধ্যে ঘুমাবি? সমুদ্র ভাইয়া এমন উত্তর, আমার ঘুম উড়ে গেল। আমি বড় বড় চোখ করে তাকালাম। হঠাৎ করে তিনি আমার হাত ধরে টান দিতে আমি অতি সত্যি সত্যি তার বুকে
মাঝে পড়লাম, ওনা আমাকে জড়িয়ে ধরলো। আমি তার ছোঁয়া পেয়ে কেঁপে উঠলাম। বললাম, আমাকে জড়িয়ে ধরছো কেন? আমি তোমার সাথে একই বেডে ঘুমাবো। তুমি আমাকে কোলবালিশ মনে করো? সমুদ্র ভাইয়া ধীর কণ্ঠে বলে, পুরুষের প্রথম বউ কোলবালিশই থাকে, তাই সে তার বউকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে। ছাড়ো, আমি তোমার বউ না, ছাড়ো। সমুদ্র ভাইয়া আমার ঠোঁটে টুক করে একটা চুমু খেয়ে নিল। যদিও চুমু গভীর ছিল না, তবে আমার কথা বন্ধ হয়ে গেছে। অপ্রকাশ্য কাজে সবাই মনোযোগ, কথাবার্তা ডাইভার্ট হয়। তিনি এক হাতে আমার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরলো, আর এক হাতে আমার চুলগুলো কানে গুজে দিয়ে বলল, তাহলে আমার বউকে তুই বল। আমার সাথে সেই দিন একই বেডে কি করে শেয়ার করলি? বৃষ্টি স্নাত রাতে আমার স্পর্শ পাওয়ার জন্য কেন উন্মাদের মতো উঠলি? আজ এখানে এই বাড়িতে তুই আমার সাথে একই রুমে আমার এত কাছে কি করছিস? নাম কি এই সম্পর্কে? গম্ভীর কণ্ঠে। সত্যি তো বলছে সে। কি নাম আমাদের সম্পর্কে? আমি তার উপর থেকে ওঠার চেষ্টা করতেই সে আরো বেশি করে আমাকে তার বুকের মাঝে ঝাপটা ধরল। কানের কাছে ফিসফিস করে বলল, বল। আমি এমনিতেই নার্ভাস হয়ে গিয়েছি, ভয়ে টুক গিললাম। কি বলবো তাকে? এই মাস দুয়েকের মধ্যে অনেক কিছুই ঘটে গেছে, যা মানা করাও আমার কোনো উপায় ছিল না। আমি না চাইতেও সমুদ্র ভাইয়ের উপর দুর্বল হয়ে পড়ছি। আমি ডুব গিলতে বললাম, যা হয়েছে হয়তো অবস্থার বাহিরে গিয়ে হয়েছে। আমরা দুজনই প্রাপ্তবয়স্ক, কিন্তু আমাদের মাঝে আর 5টা নর্মাল স্বামী স্ত্রীর মতো গভীর সম্পর্ক নেই। তাহলে স্বামী স্ত্রী কি করে? আর কিছু বলার আগে সমুদ্র ভাইয়া আমাকে উল্টো নিচে ফেলে দিয়ে উপরে উঠে আমার হাত দুটো এক হাতে চেপে ধরে বলল, তাহলে আজই অদৃশ্য বাঁধনটা শেষ করে দেই, কি বলিস? বলে গা থেকে ওড়নাটা অন্যের হাত দিয়ে টেনে ওড়নাটা ফিক্কে দিয়ে দূরে ফেলে দিল। সময় দিতে চেয়েছি, সম্পর্কটা সম্মান আনতে চেয়েছি, তাই দূরে ছিলাম। তুই দেখি কাছে আসার পরিবর্তনে, মেনে নেওয়ার পরিবর্তনে, আমার ভালোবাসা বোঝার পরিবর্তে আমাকে মিথ্যা উপহার দিচ্ছিস। বারবার আমাকে আঘাত দিচ্ছিস কেন? আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? ডুকরে কেঁদে উঠলাম। সমুদ্র ছুঁয়ে দেখবেন তার জন্য না, বুকের উপর ওড়নাটা নেই তার জন্য না, না চাইতেও তিনি আমার স্বামী। মেয়ে জীবনে স্বামী নামক পুরুষ একবারই আসে। হয়তো আমাদের দাম্পত্য জীবনের শুরুটা ভিন্নভাবে, তবুও আমাকে একটা মেনে নিতে হবে। আমি এই সত্যটা মেনে নিয়েছি, কিন্তু কান্না করলাম অন্য একটা কারণে, আমাদের ভুল বোঝার কারণে। আমার মন ডুকরে কেঁদে উঠল। বললাম, আমি তোমাকে মিথ্যা বলিনি। তুমি এর আগেও বারো পাগলের মতো সেই হুমকি পড়া লোকটির পিছনে পড়েছিলে, এখন আবারও এই ঘটনা ঘটলো। সারাদিন খুব ব্যস্ত থাকো, রাজনীতির রংমহল কতটা উত্তপ, এত কিছু দেখে আবারও একই ঘটনা বলে কি করে তোমাকে পেরেশানিত দেখাবো বলো? তোমার এত কষ্ট আমার বুকে ঝালাপালা করে। সমুদ্র ভাই সমুদ্র দিকে প্রিয়তমার কিছুটা পরিবর্তন লক্ষ্য করলো। মুখে হাসি ফুটে উঠল। সে জানে জয়ের হাসি। সে কি আর প্রিয়তমার মন জয় করতে পেরেছে? হ্যাঁ, অবশ্যই। সে জীবন যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছেন। হাত দিয়ে ঝিনুকের চোখের পানি মুছে দিয়ে বলল, লক্ষ্মীটে, কান্না করিস না। আচ্ছা ঠিক আছে, আমি সরি। আজ তোকে একটা কথা বলি, শোন। আমি তোকে ভালোবাসি, এটাই তুই ভালোবাসি যা তুই কল্পনা করতে পারবি না, চোরে। আমি তখন থেকে ভালোবাসি যখন তুই নামক চোরে আমার ভাগ্যে থাকার সম্ভাবনাই ছিল না। এই দুনিয়াতে সবকিছু ছেড়ে দিতে পারি আমি রাজি, কিন্তু বিনিময় আমার শুধু তুই চাই। বুঝলি চোরই, ধীরে ধীরে তুই নামক মাধুর্য আমাকে উন্মাদ শীর্ষে পৌঁছে দিয়েছে। আমার হৃদ মঞ্জিলে রংমহলে তুই নামক আবদ্ধ চোরই বসবাস। আমি হু করে মাথার উপরে গিয়ে বললাম, সমুদ্র ভাইয়া। মুচকি হেসে উপর থেকে সরে যেতেই আমি তার হাত ধরে টান দিই। সে নিজেকে সামলাতে না পেরে আমার উপর আবারও পড়ে গেল। আমি তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। বললাম, আমি আপনাকে ভালোবাসি কিনা জানি না, তবে আমি আপনাকে কখনোই হারাতে চাই না। আমার ভয় হয়। আমি চাই আপনি বেঁচে থাকুন, আর আমি আপনাকে আমার সারাটা জীবনে চোখে ভরে দেখি। সমুদ্র ভাইয়া আমার কানে একটা চুমুকে ফিসফিস করে বলল, চড়ুই বউ, এভাবে আমাকে জড়িস না। আমার প্রতিটা লগ্নে তোর মধ্যে মিশতে ইচ্ছে করছে। আমি নিজেকে অনেক কষ্ট সামলে রেখেছি। তুই তো নিজের সাক্ষী। তুই না চাইলেও আমি তোকে ছুঁয়ে দেখি হাজারো বাহানায়। আমি জানি তুই নিজের অজান্তে তোকে আমার কাছে বিলিয়ে দিতে চাচ্ছিস, কিন্তু আমি কিছুটা আবদ্ধ। কথাটা শুনে আমি সমুদ্র ভাইয়াকে ছেড়ে দিলাম। সমুদ্র ভাইয়া দুহাত ভর দিয়ে আমার দিকে ছুটে বলল, শোন মেয়ে, আমি পুরুষ। নিজ ইচ্ছায় যেহেতু ধরা দিয়েছি, তাহলে ছুতে আমার অপারগতা
কেন জানাবো? ছুঁয়ে তো দেখতেই হবে। আমার উন্মাদনা শান্ত করা একমাত্র ওয়ে তুমি। আমার বিয়ে হয়েছে 4 বছর আগে, কিন্তু ছুঁয়ে দেখার পবিত্র বন্ধনে আবদ্ধ হইনি। কারণ কি জানিস? আমাদের বিয়েটা হাতে গোনা কয়েকজন মানুষ জানে, বাহিরের মানুষ, আত্মীয় স্বজন কেউ জানে না। এবার সময় এসেছে পৃথিবীকে জানিয়ে দেওয়ার। খুব শীঘ্রই আসছি আমি। দিলওয়ালে দুখানে ঘটা করে যা গায়ে। সমুদ্র ভাইয়া উঠে বারান্দায় চলে গেল। আমি এখানে স্থির হয়ে শুয়ে আছি। আজ আমি একটু লজ্জা পাইনি। কেন? এতদিন যা অনুভব করছি সব বলে দিয়েছি। মন ও মস্তিষ্ক দুজনেই আজ সায় দিচ্ছে আমাকে সমুদ্র ভাইয়া রংমহলে আবদ্ধ হওয়ার জন্য। তবে কি আমিও চাই সমুদ্র ভাইয়া আমার হোক। আমি কি তাকে ভালোবাসি? বলে কি ভালোবাসার মানুষের সামনে আমাদের লজ্জা স্মরণ বিসর্জন হয়? সমুদ্র ভাইয়া বারান্দা থেকে মৃদু কণ্ঠে বলল, ইডিয়েট, গোবর মাথায় এগুলো ঢুকবে না। তবে মনে মনে হলেও এবার ভাইয়ার বলাটা ছাড়। জামাইকে কোনো গাধী ভাইয়া বলে? এতক্ষণ লজ্জা পায়নি ঠিক, তবে এবার সে লজ্জা পেয়েছে। আমি তাড়াতাড়ি কাঁথামুড়ি দিয়ে সমুদ্র ভাইয়া থেকে নিজেকে আড়াল করলাম। ইরে, আরবারও ভাইয়া বলে ফেলতে। রাতে যখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই, তবে খুব সকাল ঘুম ভেঙে গেল। নিজেকে সেই আবদ্ধ পেলাম। ইস, সমুদ্র ভাইয়া কিভাবে কোলবালিশ ভেবে আমাকে জড়িয়ে ধরে আছে। আল্লাহ গো, এই ব্যাটার সাথে সারা জীবন থাকবো কি করে? তার পালোয়ান হাত দিয়ে নিজের ওপর থেকে সরাতে আমার নজর পড়ল তার উন্মুক্ত বুকের মধ্যে। ইরে মা, তার মানে উনি ওনার কথাটাই রেখেছেন। আমাকে বুকের মধ্যে ঘুম পাড়িয়েছেন। ওনার বুকে অনেক লোম, স্ট্রং বাহুদার। বলা বাহুল্য যে কোনো মেয়ে কেউ আকর্ষণীয় করতে সক্ষম। আমিও মেয়ে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছি, জানি না নিজের ভিতরে কি হয়। তবে নিজের অজান্তে নাকটা তার বুকের লোমের ভেতর রাখলাম। সুন্দর মন মাতানো পুরুষনালিত ঘ্রাণ। মন ভরে ঘ্রাণ নিয়ে টুপ করে একটা চুমু খেয়ে নিলাম। এর মধ্যেই সমুদ্র ভাইয়া নড়ে চড়ে উঠল। আমার কলিজা ধক করে উঠল। ইরে, উনি না আমার বুঝে ফেলেছে? ওনার মতো চতুর লোক একটু আজই বুঝে ফেললেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেকেন্ড 10 পর মিটমিট করে চোখ খুললাম। না, সমুদ্র জেগে উঠে নাই। আমি এবার হালকা করে মাথা নিচু করলাম। সমুদ্র ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ শিশুর মতো লাগছে তাকে। শুনছি ভালোবাসার মানুষের চেহারা নাকি দুনিয়া মানুষের চোখে বিশ্রী হলো। যে ভালোবাসে তার চোখে নাকি দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ লাগে। এজন্যই লায়লা মজনুকে ভালোবাসার প্রতীক হিসেবে বরাদ্দ করা হয়। একবার একজন সুন্দর প্রেমিককে বলা হয়েছে, তুমি তোমার প্রেমিকের মধ্যে কি এমন দেখেছো যার জন্য তুমি পাগল? অথচ সে দেখতে কালো, কুৎসিত, হয়তো দুনিয়ার সবচাইতে অসুন্দর চেহারার মানুষ। প্রেমিকটি মুচকি হেসে বলল, এর উত্তর আমার জানা নেই, তবে সে আমার চোখের দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। বিশ্বাস না হলে আমার চোখটি খুলে দিচ্ছি। আমার চোখে আমার প্রেয়সীকে একবার দেখুন। আজ আমার চোখে সমুদ্র ভাইয়া দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ লাগছে। আমি তার কপালে একটা পরশ এঁকে দিলাম। ঠিক তখনই সমুদ্র ভাইয়া ঘুমময় কণ্ঠে বলল, হয়েছে তোর? বুকে দিলি, কপালে দিলি, এবার ঠোঁটে একটা দে। স্ত্রী পরশ পেতে দারুণ মজা। ইস, 4টে বছর শুধুই দূরে ছিলাম। এর কাছে আসার প্ল্যান আরো আগে করা উচিত ছিল। লজ্জায় কান থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি সমুদ্র ভাইয়ের বুকে বরাবর একটা কিল মেরে পড়লাম। নির্লজ্জ, ঠোঁট কাটা, বেহায়া বেটা কোথাকার! এতক্ষণ জেগে থেকে আমার ইমোশন নিয়ে মজা নিচ্ছে না। দুষ্টু বেটা, কি করে এমপি হলেন তা আপনি? দ্রুত তার কাছে থেকে পালাবো, তার আগে বাহুবন্ধনে আবদ্ধ করে বলো, আমি শুধু আমার চড়ুই বউয়ের কাছে নির্লজ্জ ঠোঁট কাটাই এমপি আব্রাহম ফারহাদ সমুদ্র শেখ। চুপ করে আমার কপালে চুমু খেয়ে আমাকে ছেড়ে দিল। আমি দ্রুত ওয়াশরুমের দিকে পালালাম। ফ্রেশ হয়ে নিচে নামলাম। সমুদ্র ভাইয়া আর আমি দুজনে রান্নাঘরে দাঁড়িয়ে আছি। এই বাড়িতে রান্না করার জন্য কোনো লোক নেই। তাছাড়া এত দূরে এখনো খাবার অর্ডার করার লাভ নেই। ফ্রিজে আহামরি কোনো বাজারও নেই। কাল সমুদ্র ভাইয়ার সাথে করে খাবার নিয়ে আসছিল বলে রাতটা না খেয়ে থাকতে হয়নি। কিন্তু এখন আমি সমুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বললাম, খাবো কি? ক্ষুধা পেয়েছে আমার। সমুদ্র, খালি পেটে তো আর আমাদের খেতে পারি না। আমার এনার্জি থাকলেও তোর এনার্জি নেই। তুইও খাবার বানাতে পারিস না, আমিও পারি না। রান্নাঘরে আহামরি কিছু নেই, তো বানানোর চেষ্টা করব। তাই রেডি হয়ে আয়, আমরা বের হব। সমুদ্র ভাইয়া দেওয়ার একটা ড্রেস পরছি। এখানে নতুন নতুন কত জামা কাপড়। তিনি আমার জন্য এত ভাবেন। ওয়ার্ড্রোব ভর্তি
আমারও তার সাইজের কাপড় চোপড়। মন খুশিতে ভরে উঠল।